যে বনলতাকে বাড়ির লক্ষ্মী বউ ভাবত সবাই, সেই কিনা নিজের থাম্মির গয়না চুরি করল। কিন্তু কেন লাজু নিজের গায়ে চুরির অপবাদ নিয়ে বনলতাকে বাঁচাতে চাইল? আজ কি তবে ফাঁস হয়ে যাবে বনলতার সব কুকীর্তি? অনুরোধের পর থেকে গল্পের মোড় এক অদ্ভুত দিকে ঘুরে যায়। অনুভব কিছুতেই মেনে নিতে পারছিল না যে বনলতা বাড়ির এত বড় ক্ষতি করতে পারে। আবার অন্যদিকে লাজুর এই আত্মত্যাগের মহিমা তাকে স্তম্ভিত করে দেয়। সে বুঝতে পারে লাজু বনলতাকে নয়, আসলে এই চ্যাটার্জি পরিবারের সম্মান আর অনুভবের সাজানো সংসারটাকে বাঁচাতে চাইছে। অনুভব একা ঘরে পায়চারি করতে করতে ভাবে, যে সত্যটা সে জেনে গেছে সেটা কি আদেও চেপে রাখা সম্ভব, নাকি আগ্নেয়গিনের লাভার মতো একদিন সবটা বেরিয়ে এসে ঘরবাড়ি ছারখার করে দেবে। পরদিন সকালে চ্যাটার্জি বাড়িতে এক থমথমে পরিবেশ বিরাজ করছিল। থাম্মি এখনও গয়না হারানোর শোকে পাথর হয়ে বসে আছেন। বনলতা নিজেকে স্বাভাবিক দেখানোর আপ্রাণ চেষ্টা করলেও তার চোখের নিচের কালি আর কাঁপতে থাকা হাত বারবার বলে দিচ্ছিল যে সে ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছে। ময়ূখের হুমকির ফোন বারবার আসছিল, কিন্তু বনলতা এবার মরিয়া হয়ে উঠেছে। সে বুঝতে পেরেছে যে একবার ধরা পড়লে ফেরার পথ নেই। তাই সে নতুন এক ফোন দিয়ে আসতে শুরু করে। অন্যদিকে অনুভব লাজুর কাছে গিয়ে বলে, তুমি কেন নিজের জীবন বাজি রেখে ওকে বাঁচাতে চাইছো লাজু? ও তো তোমাকে চোর অপবাদ দিতেও ছাড়েনি। লাজু শান্ত গলায় উত্তর দেয়, ছোটবাবু, আমি তো জানি আমি চোর নই, কিন্তু দিদিমণি যদি আজ ধরা পড়ে যায় তবে থাম্মি হার্ট অ্যাটাক করবেন, আর আপনার মাথাটা সমাজের সামনে নিচু হয়ে যাবে। আমি চাই না আমার জন্য বা কারো ভুলের জন্য এই পরিবারটা ভেঙে যাক। লাজুর এই কথাগুলো অনুভবের বুকে তীরের মতো বিঁধতে থাকে। সে ঠিক করে বনলতাকে সে আড়ালে ডেকে চরম হুঁশিয়ারি দেবে, যাতে সে নিজের ভুল বুঝতে পারে। বিকেলের দিকে যখন বাড়ির সবাই ঠাকুর ঘরে সন্ধ্যারতিতে ব্যস্ত ছিল, তখন অনুভব বনলতাকে বাগান বাড়ির নির্জন কোণায় ডেকে পাঠায়। বনলতা ভয়ে কাঁপতে কাঁপতে সেখানে গেলে অনুভব সরাসরি ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টের কথা তোলে এবং বলে যে সে সব জেনে গেছে। বনলতা প্রথমে অস্বীকার করার চেষ্টা করলেও অনুভবের কঠিন চোখের চাহনির সামনে বেশিক্ষণ টিকতে পারে না। সে অনুভবের পায়ে লুটিয়ে পারে কাঁদতে কাঁদতে বলে, ময়ূক আমাকে ব্ল্যাকমেইল করছিল অনুভব, আমার কাছে আর কোনো উপায় ছিল না। ও পুরনো কিছু ছবি আর ভিডিও দেখিয়ে আমার কাছ থেকে টাকা চাইছিল। আমি নিরুপায় হয়েই থাম্মির গয়না সরিয়েছি। অনুভব ঘৃণা ভরে টাকিয়ে বলে, একটা অপরাধ ঢাকতে গিয়ে তুমি আরও 10টা অপরাধ করলে। আর লাজু, যে মেয়েটাকে তুমি ঘেন্না করতে, সেই মেয়েটাই আজ তোমাকে জমের দুয়ার থেকে ফিরিয়ে আনলো। ও না থাকলে আজ পুলিশ তোমাকে হাতকড়া পরিয়ে নিয়ে যেত। বনলতা অবাক হয়ে শোনে যে লাজু সব জেনেও তাকে আড়াল করেছে। তার মনে এক অদ্ভুত অনুশোচনা কাজ করতে শুরু করে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ময়ূক সরাসরি চ্যাটার্জি বাড়ির সদর দরজায় এসে হাজির হয়। সে চিৎকার করে বলতে থাকে, এই বাড়ির বড় বউ 1 নম্বর চোর আর জালিয়াতে, তার প্রমাণ আমার কাছে আছে। বাড়ির সবাই বাইরে বেরিয়ে আসে। থাম্মি থেকে শুরু করে স্ত্রী সবাই হতভম্ব হয়ে ময়ূখের দিকে তাকিয়ে থাকে। ময়ূখ হাসতে হাসতে বলে, কি বিশ্বাস হচ্ছে না তো? এই দেখুন আপনাদের লক্ষ্মী বউয়ের আসল রূপ। সে ফোন বের করে বনলতার সাথে তার কথোপকথনের রেকর্ডিং বাজাতে শুরু করে, যেখানে বনলতা গয়না চুরির কথা স্বীকার করেছে। মুহূর্তের মধ্যে বাড়ির আকাশ বাতাস যেন গুমোট হয়ে যায়। স্ত্রী রাগে অগ্নিশর্মা হয়ে বনলতাকে একটা চড় কষিয়ে দেয় আর বলে, আমাদের বংশের মুখে চুন কালি মাখা লিতলি। অনুভব দূর থেকে সবটা দেখছিল। সে জানত আজ না হয় কাল এটা হবেই। কিন্তু লাজু তখনও হাল ছাড়েনি। সে ভিড়ের মাঝখান থেকে বেরিয়ে এসে বলে, এই লোকটা মিথ্যে কথা বলছে, ওই রেকর্ডিং জাল। আসলে আমিই গয়নাগুলো সরিয়েছিলাম, কারণ আমার মায়ের চিকিৎসার জন্য টাকার খুব দরকার ছিল। লাজুর এই মিথ্যে কথা শুনে সবাই চমকে যায়। অনুভব আর থাকতে না পেরে সামনে এগিয়ে আসে এবং বলে, অনেক হয়েছে লাজু, আর কাউকে আড়াল করতে হবে না। সে ময়ূখের কলার ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি যায় এবং সবার সামনে বনলতার অপরাধের কথা স্বীকার করে নেয়। থাম্মি কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, আমার গয়না বড় কথা নয় রে, আমার বিশ্বাসের মর্যাদা থাকল না। বনলতাকে তক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আদেশ দেওয়া হয়। কিন্তু বনলতা এবার সত্যিই বদলে গেছে। সে বুঝতে পেরেছে পাপ কখনো চাপা থাকে না। সে সবার কাছে ক্ষমা চেয়ে বলে, আমি চলে যাব, তবে যাওয়ার আগে থাম্মির গয়নাগুলো ফিরিয়ে দিয়ে যাব। সে আলমারির গোপন খোপ থেকে গয়নাগুলো বের করে আনে, যা সে ময়ূককে দেওয়ার সুযোগ পায়নি। অনুভব বনলতাকে ক্ষমা করতে পারে না ঠিকই, কিন্তু লাজুর মহানুভবতা দেখে তার প্রতি শ্রদ্ধা কয়েক গুণ বেড়ে যায়। ময়ূককে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায়, কারণ তার বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অনেক অভিযোগ আগে থেকেই ছিল। বাড়ির পরিবেশ শান্ত হলে অনুভব লাজুর হাত ধরে বলে, তুমি কেন এমন করলে লাজু? কেন নিজের গায়ে কলঙ্ক মাখতে চেয়েছিলে? লাজু ম্লান হেসে বলে, ভালোবাসা মানুষকে অনেক কিছু করতে শেখায় ছোটবাবু। আমি তো শুধু চেয়েছিলাম আপনারা সুখে থাকুন। গল্পের শেষে দেখা যায় বনলতা নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে এক আশ্রমে চলে গেছে।
আর চ্যাটার্জি বাড়িতে লাজু এখন আর শুধু কাজের মেয়ে নয়, সে হয়ে উঠেছে বাড়ির লক্ষ্মী, যে নিজের ত্যাগের বিনিময়ে একটা আস্ত পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। অনুভব আর লাজুর সম্পর্কের রসায়ন এক নতুন মাত্রা পায়, যেখানে বিশ্বাসের ভিতটা আগের চেয়েও অনেক বেশি মজবুত হয়ে ওঠে। থাম্মি তার গয়না ফিরে পেলেও মনে করেন যে তার জীবনের আসল গয়না হল লাজু, যে বিপদের দিনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল চ্যাটার্জি পরিবারের। সুখের দিন আবার ফিরে আসে, তবে এক গভীর শিক্ষা দিয়ে যে সত্য কখনো চাপা থাকে না, আর ত্যাগের কোনো বিকল্প নেই। বনলতার বিদায়ের পর চ্যাটার্জি বাড়িতে এক অদ্ভুত শান্তি ফিরলেও অনুভবের মনের কোণে একটা খচখচানি লেগেই ছিল। কারণ সে জানত লাজু যা করেছে তা কেবল মহানুভবতা নয়, বরং এক চরম আত্মত্যাগ, যার যোগ্য সম্মান হয়তো এই সমাজ বা তার পরিবার এখনও দিতে শেখেনি। থাম্মি গয়নাগুলো ফিরে পাওয়ার পর থেকে সারাদিন লাজুকে চোখে চোখে রাখেন আর বারবার বলেন, এই মেয়েটা না থাকলে আজ বংশের মানসম্মান ধুলোই মিশে যেত। অন্যদিকে স্ত্রী অর্থাৎ অনুভবের মা নিজের ভুল বুঝতে পেরে লাজুর কাছে ক্ষমা চান এবং তাকে বাড়ির বড় মেয়ের মর্যাদা দেন। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন কয়েকদিন পর পুলিশ স্টেশন থেকে ফোন আসে যে ময়ূখ জেল থেকে পালিয়েছে এবং সে বনলতার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য হন্যে হয়ে খুঁজছে। অনুভব এই খবর শুনে বিচলিত হয়ে পড়ে, কারণ সে জানে বনলতা অপরাধী হলেও সেই বাড়ির এক সময়ের অংশ ছিল এবং ময়ূখ কতটা ভয়ঙ্কর হতে পারে তা কারোর অজানা নয়। অনুভব তখনই লাজুকে নিয়ে সাবধানে থাকার পরামর্শ দেয়, কিন্তু লাজু বলে, ছোটবাবু, দিদিমণি যেখানেই থাকুক তাকে রক্ষা করা আমাদের কর্তব্য, কারণ সে নিজের ভুল বুঝতে পেরেছে। অনুভব আর লাজু মিলে ঠিক করে তারা সেই আশ্রমে যাবে যেখানে বনলতা বর্তমানে আছে, কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখে তাতে তাদের পায়ের তলার মাটি সরে যায়। দেখা যায় আশ্রমের ঘরগুলো ভাঙচুর করা হয়েছে, আর বনলতাকে সেখান থেকে তুলে নিয়ে গেছে ময়ূখ। একটা চিরকুট ফেলে রেখে গেছে, যেখানে লেখা আছে 15 লাখ টাকার বদলে বনলতার মুক্তি হবে, অন্যথায় তাকে চিরতরে সরিয়ে দেওয়া হবে। অনুভব পুলিশের সাহায্য নিতে চাইলেও লাজু বাধা দিয়ে বলে, পুলিশ এলে ময়ূখ দিদিমণির ক্ষতি করে দেবে, আমাদের নিজেদেরই কিছু করতে হবে। তারা দুজনে মিলে ময়ূকের পুরনো আড্ডার সন্ধানে বেরোয় এবং শহরের এক পরিত্যক্ত কারখানার খোঁজ পায়, যেখানে ময়ূখ বনলতাকে বন্দি করে রেখেছে। সেখানে পৌঁছে অনুভব দেখে বনলতা এক কোণায় পড়ে কাঁদছে, আর ময়ূখ তাকে গালিগালাজ করছে। অনুভব রাগে ফেটে পড়ে। সামনে যেতে চাইলে লাজু তাকে থামিয়ে বলে, বুদ্ধিতে কাজ নিতে হবে ছোটবাবু। লাজু তখন এক বুদ্ধি খাটায়। সে নিজের গয়না আর বাড়ির কিছু নকল গয়না একটা ব্যাগে ভরে ময়ূকের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, এই নাও তোমার টাকা আর গয়না, দিদিমণিকে ছেড়ে দাও। ময়ূক লোভী দৃষ্টিতে ব্যাগের দিকে তাকিয়ে বনলতাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর ব্যাগটা কেড়ে নেয়। সেই সুযোগে অনুভব ময়ূকের ওপর ঝাঁপিয়ে পড়ে আর শুরু হয় এক তুমুল ধস্তাধস্তি। ময়ূক পকেট থেকে ছুরি বের করে অনুভবকে আঘাত করতে গেলে লাজু মাঝখানে এসে দাঁড়ায় আর ছুরিটা লাজুর হাতে লেগে রক্ত ঝরতে শুরু করে। অনুভব আর স্থির থাকতে না পেরে ময়ূককে সজোরে আঘাত করে মাটিতে ফেলে দেয়। ঠিক সেই সময়ে পুলিশ সেখানে পৌঁছে যায়, কারণ অনুভব আসার আগেই গোপনে লোকেশন শেয়ার করে এসেছিল। পুলিশ ময়ূককে আবার গ্রেপ্তার করে নিয়ে যায়। বনলতা লাজুর রক্তাক্ত হাত দেখে কান্নায় ভেঙে পড়ে আর বলে, লাজু, তুই কেন বারবার আমার জন্য নিজের জীবন দিচ্ছিস? আমি তো তোকে শুধু অপমানই করেছি। লাজু হসপিটালে ভর্তি হওয়ার পর চ্যাটার্জি বাড়ির সবাই সেখানে ছুটে আসে। থাম্মি লাজুর কপালে হাত বুলিয়ে বলেন, তুই এই বাড়ির জ্যান্ত দুর্গা রে মা, তোকে আমরা কোনোদিনও হারাতে দেব না। বনলতাও নিজের কৃতকর্মের জন্য সবার সামনে হাত জোড় করে ক্ষমা চায় এবং সিদ্ধান্ত নেয় সে আর আশ্রমে ফিরবে না, বরং এই বাড়িতেই থেকে লাজুর সেবায় নিজেকে নিয়োগ করবে। অনুভব লাজুর এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে মনে মনে ঠিক করে যে সে লাজুকে সারা জীবনের সঙ্গী করে নেবে। কয়েক মাস পর বাড়িতে এক খুশির আমেজ ফিরে আসে। লাজু সুস্থ হয়ে উঠলে অনুভব বাড়ির সবার সামনে প্রস্তাব দেয় যে সে লাজুকে বিয়ে করতে চায়। থাম্মি আর স্ত্রী সানন্দে রাজি হয়ে যান, কারণ তারা বুঝেছেন আভিজাত্য বা টাকা নয়, মানুষের আসল পরিচয় তার চরিত্রে। বনলতা নিজের হাতে লাজুকে কনের সাজে সাজিয়ে দেয় আর মনে মনে বলে, আজ আমার সব পাপ ধুয়ে গেল, কারণ আমি এক দেবীর মিলন ঘটাতে পেরেছি। বিয়ের মণ্ডপে অনুভব যখন লাজুর সিথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছিল, তখন বাড়ির সবার চোখে ছিল আনন্দের জল, আর লাজু মনে মনে ভাবছিল ভাগ্য তাকে কোথায় নিয়ে এসেছে। এক সাধারণ কাজের মেয়ে থেকে সে আজ এই বাড়ির লক্ষ্মী হয়ে উঠেছে। কিন্তু গল্পের শেষ এখানেই নয়।
বিয়ের রেশ কাটতে না কাটতেই এক রহস্যময়ী মহিলা চ্যাটার্জি বাড়ির দরজায় এসে দাঁড়ায়, যে নিজেকে লাজুর আসল মা বলে দাবি করে এবং বলে লাজুকে ছোটবেলায় চুরি করা হয়েছিল। লাজুর পায়ের এক বিশেষ জন্মদাগ দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়, কারণ থাম্মি জানতেন তার হারিয়ে যাওয়া ছোট ছেলের এক মেয়ে ছিল যার পায়েও ঠিক এমন দাগ ছিল। মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে যায় যে লাজু আসলে পর কেউ নয়, সেই চ্যাটার্জি বংশেরই রক্ত, অর্থাৎ অনুভবের কাকা, যে বিদেশে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। লাজু তারই একমাত্র সন্তান। এই সত্য জানাজানি হওয়ার পর বাড়ির আনন্দ যেন কয়েক গুণ বেড়ে যায়। অনুভব হাসতে হাসতে বলে, তাহলে আমাদের বিয়েটা কি আদেও বৈধ হলো? লাজু থাম্মি হেসে বলেন, অবশ্যই বৈধ, কারণ তোরা তো রক্তের সম্পর্কে ভাই বোন নোস, তোরা তুতো বোন আর ভাই, এর বিয়ে হতেই পারে। তবে আজ থেকে লাজু এই বাড়ির শুধু বউ নয়, সেই বাড়ির সম্পত্তির অর্ধেকের মালকিন। লাজু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে আর ভাবে যে ঈশ্বর তাকে এতটা দুহাত ভরে দেবেন তা সে কল্পনাও করেনি। বনলতাও তার প্রাপ্য সম্মান ফিরে পায় এবং বাড়িতে বড় দিদির মতো রয়ে যায়। চ্যাটার্জি পরিবার আবার এক হয় এবং চারদিকে সুখের হাওয়া বইতে থাকে। ময়ূকের মতো কালো মেঘ চিরতরে বিদায় নেয়, আর লাজু ও অনুভবের ভালোবাসা এক অমর উপাখ্যানে পরিণত হয়, যা পরবর্তী প্রজন্মের কাছে ত্যাগের উদাহরণ হয়ে থাকবে।